তো আমরা এই সিরিজের দুটো আলোচনা করেছিলাম এর আগে, এরপর দীর্ঘদিনের একটা গ্যাপ চলে গেছে। তো আজকে আমরা তৃতীয় আলোচনাটা এবং শেষ ডিসকাশনটা করতে চাই। তো প্রথম যে দুটো আলোচনা সেগুলোর লিঙ্ক ইনশাল্লাহ নিচে দেওয়া থাকবে আমার যদি মনে থাকে। তবে আমি এখানেও একটু রিক্যাপ করে নিতে চাই যে আগের দুটো আলোচনায় আমি কি বলেছিলাম, কারণ ওই দুটো আলোচনার যে মূল পয়েন্টগুলো ওগুলো আজকের যে ডিসকাশন সেটার সাথে খুব ডিপলি কানেক্টেড। সো প্রথম ডিসকাশনে আমি আপনাদের যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে এই যে ঈমানের উৎস কী, এবং আমি আপনাদের দীর্ঘ ডিসকাশনে দেখিয়েছিলাম যে ঈমানের উৎস হচ্ছেন আল্লাহ। আল্লাহ তার হিকমা, তার উইজডম অনুযায়ী মানুষকে গাইড করেন। ঠিক আছে, কাউকে তিনি গাইড করেন, কাউকে তিনি গাইড করেন না। এ নিয়ে যদি এখন আপনাদের মনে আবার প্রশ্ন আসে, আপনারা প্রথম ডিসকাশনটায় চলে যেতে পারেন। ঠিক আছে, সো ঈমানের উৎস হচ্ছেন আল্লাহ স্বয়ং। মানুষ নিজে তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি বা ইন্টেলেকচুয়াল এফার্ট দিয়ে ঈমানকে অর্জন করে না। ঠিক আছে, যদিও ইন্টেলেকচুয়াল এফার্টের একটা জায়গা আছে, কিন্তু সেই জিনিসটা ইন ইটসেলফ আমাদের ঈমানকে নিশ্চিত করে না, বা আমাদের ঈমান শুধুমাত্র সেটার উপর নির্ভরশীল নয়, বরং সেটা আসলে একটা এইড মাত্র। যে আমরা আমাদের যে চিন্তাভাবনা করি সেটা দিয়ে আমরা সত্য এবং মিথ্যেকে আলাদা করার একটা ক্ষমতা রাখি বটে, এবং সেখানে আমাদের যে ইন্টেলেকচুয়াল এফার্ট, তারপরে আমাদের যে ভালো মন্দ বোঝার ক্ষমতা, সেগুলো কাজ করে বটে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গাইডেন্সের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওকে, এবং এই পয়েন্ট যদি এগেন যেটা একটু আগে বললাম, যদি আপনাদের আবার যদি একটু ক্লিয়ার করার কিছু থাকে, আপনারা প্রথম যে ডিসকাশনটা, যেটা লিঙ্ক দেওয়া থাকবে নিচে, সেখানে যেতে পারেন। তো এটা ছিল প্রথম ডিসকাশনের আলোচনা, প্রথম ডিসকাশনের টপিক। এবং এই টপিকে তাহলে আমরা কি সাব্যস্ত করলাম, যে ঈমান জিনিসটা নির্ভর করছে পুরোপুরি আল্লাহর ওপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঈদের মানুষকে গাইড করেন অথবা গাইড করেন না। ঠিক আছে, যেমনটা আল্লাহ কোরআনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে তুমি যাকে খুশি তাকে, বা তুমি যাকে ভালোবাসো তাকে তুমি গাইড করো না, হিদায়াত দাও না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যাকে খুশি গাইড করেন। ঠিক আছে, সো এটা ছিল প্রথম যে ডিসকাশনটা। সেকেন্ড যে ডিসকাশন, সেই ডিসকাশনে আমরা আলোচনা করছিলাম যে প্রথমত যদি মানুষের ইন্টেলেক্টের সাথে ডিভাইন যে টেক্সট কোরআন এবং হাদিস তার কোনো আপাত সংঘর্ষ হয়, সংঘাত ঘটে, কনফ্লিক্ট হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কী। এবং সেখানে আমরা বলেছিলাম বেশ ডিটেইল ডিসকাশনে, যেটার লিঙ্কও নিচে দেয়া আছে, যে আমাদের উলামাদের একটা উসুল ছিল, যে উসুলটা বলছে যে যদি আমাদের ইন্টেলেকচুয়াল এফার্টটা শুদ্ধ হয়ে থাকে এবং কোরআন এবং হাদিসের যে টেক্সটটাকে আমরা এই মুহূর্তে বিবেচনা করছি সেটা যদি অথেন্টিক হয়ে থাকে, তাহলে এই দুয়ের মাঝে কখনো কনফ্লিক্ট হতে পারে না। ওকে, যদি আমরা আপাত দৃষ্টিতে কনফ্লিক্ট দেখি, এবং এখানে আপাত কথাটা এমফ্যাসিস করতে হবে, এগেন মানুষের ইন্টেলেক্ট যদি ঠিক হয়ে থাকে, ইন্টেলেক্ট ভুল হতে পারে, ইন্টেলেকচুয়াল এফার্টে ঘাটতি থাকতে পারে, কিন্তু যদি সেটা ঠিক হয়ে থাকে এবং যে ডিভাইন টেক্সট নিয়ে আমরা কথা বলছি যদি সত্যিকার অর্থেই আল্লাহর কাছ থেকে এসে থাকে, যেমনটা আমরা কোরআনের ব্যাপারে বিশ্বাস করি, হাদিসের ক্ষেত্রে হাদিসটা সহি হওয়ার প্রয়োজনীয়তা আছে, সেক্ষেত্রে সেই অথেন্টিক টেক্সট এবং আমাদের প্রপার ইন্টেলেকচুয়াল এফার্ট, এই দুইয়ের মাঝে আসলে কখনো সংঘাত হবে না, কোনো কনফ্লিক্ট থাকতে পারে না। ওকে, যদি কনফ্লিক্ট হয় সেক্ষেত্রে ইদার আমাদের ইন্টেলেকচুয়াল এফার্টে কোনো একটা সমস্যা আছে, সেটার মাঝে কোনো একটা সীমাবদ্ধতা আছে, অথবা যেই টেক্সটটাকে আমরা আল্লাহর কাছ থেকে এসেছে বলে মনে করছি ওই টেক্সটটার অথেন্টিসিটিতে প্রবলেম রয়েছে, সেই টেক্সটটা আসলে অথেন্টিক নয়, অথবা আমরা ওই টেক্সটের মিনিং বুঝতে ভুল করছি।
এই দুই জায়গাতে কাজ করতে হবে যদি আপাত দৃষ্টিতে আমরা দেখি যে একটা সংঘর্ষ হচ্ছে। ওকে, সো প্রথমত দেখতে হবে যে আমাদের ইন্টেলেকচুয়াল এফার্ট সম্পূর্ণ কিনা, সেখানে কোনো ঘাটতি থাকতে পারে কিনা যার ফলে এই আপাত সংঘর্ষ হচ্ছে বলে মনে হতে পারে। আরেকটা হচ্ছে যে টেক্সটটা ঠিকমতো আমাদের কাছে এসেছে কিনা বা এটা অথেন্টিক কিনা, এবং ইসলামে এগেইন মানে একটা টেক্সচুয়াল অথেন্টিসিটি বোঝার যে বিষয়টা সেটা আবার আরেকটা স্টাডিতে চলে যায়, সেটা নিয়ে এই মুহূর্তে আমাদের কথা বলার স্কোপ নেই। কিন্তু আপাতত ধরে নিন যে একটা পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারি যে যে টেক্সটটা, যে ডিভাইন টেক্সটটা নিয়ে আমরা কথা বলছি সেটা অথেন্টিক। যদি অথেন্টিক হয়ে থাকে এবং তারপরও আমাদের মনে হয় যে আমাদের ইন্টেলেকচুয়ালি আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটার সাথে এই টেক্সটের একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আরেকটি যে জিনিস দেখতে হবে সেটা হচ্ছে এই যে হয়তো আমরা টেক্সটটাকে বুঝতে ভুল করছি। এমনটা হতেই পারে, কখনো কখনো টেক্সটটাকে মানুষ বুঝতে ভুল করে। এমন কখনো কখনো সেই টেক্সটে আক্ষরিকভাবে যা লেখা রয়েছে সেটা পড়ে মানুষ যা বুঝেছে অন্য কেউ হয়তো সেটাকে অন্যভাবে বোঝে, তিনি হয়তো আরেকটু বেটার বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি ওই টেক্সটের উদ্দেশ্য কী। অথবা অনেক সময় আমাদের প্রাপ্ত জ্ঞান বিজ্ঞানের সূত্রেই আমরা পরবর্তীতে একটা আয়াতের ব্যাপারে হয়তো আরও ব্যাপক অর্থ বোঝার অবস্থায় আসতে পারি, যেটা হয়তো প্রথম দিককার মানুষরা ছিলেন না। যেমন ধরুন কোরআনের বিভিন্ন আয়াতকে এখন বৈজ্ঞানিক তথ্যের আলোকে নতুনভাবে বোঝার চেষ্টা করা হচ্ছে। যেমন একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি পৃথিবীকে বা ইউনিভার্সকে সম্প্রসারণ করেছেন। ঠিক আছে, তিনি মুসিউন অর্থাৎ তিনি এই ইউনিভার্সের সম্প্রসারণকারী। তো এই যে সম্প্রসারণ করার যে অর্থটা সেটা তো আগেকার দিনের মুসলিমরা তারা জাস্ট সিম্পলি এটাকে বুঝতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে এটা বলতে তিনি কি বোঝাচ্ছেন। কিন্তু বর্তমান সময়ে যখন এডউইন হাবল তার টেলিস্কোপ দিয়ে দেখলেন যে ইউনিভার্স আসলেই এক্সপ্যান্ডেড হচ্ছে, তো তখন মুসলিম স্কলাররা সেই তথ্যটাকে ব্যবহার করা শুরু করলেন যে হয়তো এই আয়াতের অর্থ দিয়ে এটাই বোঝানো হচ্ছে। ঠিক আছে, এবং এখনকার বিজ্ঞান সেটা ধরতে পারছে। সুতরাং অনেক সময় আমাদের যে জ্ঞান বিজ্ঞানের যে উত্তরণ, সেই উত্তরণের কারণে আমরা পরবর্তীতে একটা ভার্স বা একটা টেক্সটের অর্থের ব্যাপারে আরও ইনসাইট পাই। সো মোদ্দা কথা হচ্ছে যে ওই সেকেন্ড টকটাতে আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে ইদার ইন্টেলেকচুয়াল এফার্টে ঘাটতি থাকতে পারে অথবা ওই অথেন্টিক টেক্সটটা অথেন্টিক কিনা সেটা দেখতে হবে, অথবা সেটাকে আমরা ঠিক মতো বুঝেছি কিনা। এই ব্যাপারগুলো যদি ঠিক হয়ে থাকে সেক্ষেত্রে আসলে সত্যিকার অর্থে কোনো সংঘর্ষ হবে না। এবং লাস্টে সেই সেকেন্ড টকে আমি অলসো আপনাদের বিজ্ঞানের সংজ্ঞা দিয়েছিলাম যে যেহেতু আমাদের মূল টপিক হচ্ছে যে ধর্ম এবং বিজ্ঞান, বা আমরা যদি ধর্মের জায়গায় এখন ইসলাম ব্যবহার করি, সেক্ষেত্রে ইসলামের যে শিক্ষা তার সাথে যদি বৈজ্ঞানিক যে তথ্য উপাত্ত তার মাঝে আমরা কোনো আপাত দৃষ্টিতে কনফ্লিক্ট দেখি, সেক্ষেত্রে আমাদের করণীয় কী। তো সেই আলোচনার সূত্রপাত করার জন্য আমরা বিজ্ঞানের সংজ্ঞা দিয়েছিলাম। সেই সংজ্ঞাটা আমি আরেকবার আপনাদের উল্লেখ করতে চাই, কারণ সেখান থেকে আমরা আজকের ডিসকাশনটা ক্যারি অন করব। সো সংজ্ঞাটা আমরা নিয়েছিলাম অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলসফি অফ রিলিজিয়ন নামক একটি বই রয়েছে, যেটা মাইকেল মারে নামে একজন স্কলারের লেখা। আরেকজন লেখক রয়েছেন বইটার, যার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। বাট ইন এনি কেস সেখানে তিনি যে রিলিজিয়ন এবং সায়েন্সের ব্যাপারে যে ডিসকাশনটা করেছেন, সেই ডিসকাশনে সায়েন্সের একটা সংজ্ঞা দিয়েছেন, যে সংজ্ঞাটা আমাদের জন্য খুবই কার্যকরী। তিনি বলছেন, সায়েন্স ইজ দ্য কালেকটিভ জাজমেন্ট অফ প্রফেশনাল স্কলার্স who aim to explain the workings of the natural world through empirically testable theories. ওকে, তো এটা আমাদের একটু ব্রেকডাউন করতে হবে। তিনি বলতেছেন সায়েন্স ইজ দ্য কালেকটিভ জাজমেন্ট অফ প্রফেশনাল স্কলার্স। এটা খুব ইম্পর্টেন্ট। বিজ্ঞানের এই প্রজেক্টটাকে বুঝতে হলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সায়েন্স হচ্ছে প্রফেশনাল স্কলার্স। ওকে, প্রফেশনাল স্কলার্স যারা বিজ্ঞান নিয়ে কাজ করেন তাদের কালেকটিভ জাজমেন্ট।
ওকে, ওভারঅল বিজ্ঞানে যত থিওরি আপনারা পান এগুলো কিছু প্রফেশনাল স্কলারদের কালেকটিভ জাজমেন্ট। ওকে, যাদের উদ্দেশ্যটা কি, এই প্রফেশনাল স্কলারদের উদ্দেশ্যটা কি, হু এইম টু এক্সপ্লেইন দ্য ওয়ার্কিংস অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড, যারা এই যে ন্যাচারাল ওয়ার্ল্ডটা সেটাতে যা কিছু ঘটছে সেগুলোকে এক্সপ্লেইন করার চেষ্টা করেন থ্রু এম্পিরিক্যালি টেস্টেবল থিওরিজ। ওকে, এমন থিওরি দিয়ে তারা এই ন্যাচারাল ওয়ার্ল্ডটাকে বোঝার চেষ্টা করেন যেগুলো এম্পিরিক্যালি টেস্টেবল। ওকে, মোট কথা হচ্ছে ব্যবহারিকভাবে পরীক্ষাযোগ্য। ঠিক আছে, জাস্ট আমাদের হিয়ারসে, আমাদের মতামত বা অন্য কোনো এমন ধরনের টেস্ট যেটা এমন ধরনের কোনো থিওরি যেটা কিনা এম্পিরিক্যালি টেস্টেবল নয়, ব্যবহারিকভাবে পরীক্ষাযোগ্য না। ব্যবহারিকভাবে পরীক্ষাযোগ্য মানে কি, যেমন ধরুন ল্যাবে টেস্ট করা, রাইট? ল্যাবে যে টেস্ট করা হয় সেটা এক ধরনের এম্পিরিক্যাল টেস্ট। এরকম বিভিন্ন সায়েন্সের জন্য, বিভিন্ন ধরনের ন্যাচারাল সায়েন্সের জন্য বিভিন্ন ধরনের এম্পিরিক্যাল টেস্ট করার পদ্ধতি, টেকনিক্স তৈরি হয়েছে, সেগুলোতে আমাদের যাওয়ার দরকার নেই। কিন্তু মোট কথা হচ্ছে এখানে আমরা তিনটা জিনিস পাচ্ছি। এক, যে সায়েন্স হচ্ছে প্রফেশনাল স্কলারদের কালেকটিভ জাজমেন্টস। দুই, এই প্রফেশনাল স্কলারদের উদ্দেশ্য হচ্ছে যে ন্যাচারাল ওয়ার্ল্ডে যা কিছু ঘটছে সেগুলোকে এক্সপ্লেইন করা। এবং তিন, এটা করার জন্য তাদের মাধ্যমটা কি, মাধ্যমটা হচ্ছে এম্পিরিক্যালি টেস্টেবল থিওরিজ, এমন ধরনের থিওরি যা কিনা আপনি ব্যবহারিকভাবে টেস্ট করে দেখতে পারবেন। ঠিক আছে, সো সে ফর এন এক্সাম্পল, আমি যদি আপনাকে বলি যে ধরুন কেউ জানে না সূর্য কোন দিকে ওঠে, এবং আমি আপনাকে বললাম যে সূর্য পূর্ব দিকে ওঠে, আপনি হাউ ডু আই নো দ্যাট? এবং আমি কি দাবি করতে পারি যে এটা বৈজ্ঞানিক তথ্য? এক্ষেত্রে কয়েকটা জিনিস ঠিক থাকা দরকার। এক হচ্ছে যে আমার একজন প্রফেশনাল স্কলার হওয়া দরকার, না হলে আসলে আমার কাছ থেকে আপনার সায়েন্স নেওয়া উচিত নয়। বা সায়েন্স এখন যেভাবে কাজ করে সেখানে এনি র্যান্ডম টম ডিক হ্যারি এসে আপনাকে বলতে পারে না যে আমি একটা সায়েন্টিফিক থিওরি বের করেছি। ধরে নিন যে আমি একজন প্রফেশনাল স্কলার, দেন ওভারঅল যে সায়েন্সের যে কমিউনিটি, তারা আমাকে জিজ্ঞেস করবে যে তোমার এই থিওরিটা আমরা টেস্ট করবো কীভাবে। ঠিক আছে, ফাইন, তুমি বলছো সূর্য পূর্ব দিকে ওঠে, হাউ ডু আই টেস্ট দ্যাট? তখন আমি বললাম যে সিম্পল, যে আপনি সিম্পল কাজ করেন, আপনি সকালে ঘুম থেকে ওঠেন, সকালে ঠিক সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠেন এবং আকাশে তাকান, দেখেন সূর্য কোন দিকে ওঠে, আপনারা দেখবেন সূর্য পূর্ব দিকে উঠছে। এটা অবভিয়াসলি খুব স্থূল টেস্ট, কিন্তু দ্যাটস অ্যান এম্পিরিক্যালি টেস্টেবল থিওরি, যে আমি যে থিওরিটা দিচ্ছি সেই থিওরিটা টেস্ট করা যাচ্ছে। যদি টেস্ট করা না যায় তাহলে এটা সায়েন্সের রিলমের মধ্যে পড়বে না। ঠিক আছে, যেমন আমি আপনাকে বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের অমুক কবিতাটা শ্রেষ্ঠ কবিতা। ঠিক আছে, ধরুন আমি বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ কবিতাটা তার শ্রেষ্ঠ কবিতা। ওকে, এটা এম্পিরিক্যালি টেস্টেবল নয় বিজ্ঞানের ভাষায়। এটা টেস্ট করার কোনো উপায় নেই। এটা টেস্ট করার অন্য লিটারারি টেস্ট থাকতে পারে, কিন্তু এটা এম্পিরিক্যালি টেস্টেবল না। ঠিক আছে, আপনি বললেন যে বীর পুরুষ শ্রেষ্ঠ কবিতা। এখন আমি যদি এই দাবিটা করি, আমাকে দেখাতে হবে যে হাউ ডু আই টেস্ট দ্যাট। ওকে, এই বীর পুরুষ যে কবিতাটা, এই কবিতাটাকে আমি টেস্ট করবো কীভাবে, কোন টেস্টের মাধ্যমে বাকিরাও টেস্ট করে দেখতে পারবে। আমি যেমন টেস্ট করে পেয়েছি এমন একটা টেস্ট থাকতে হবে যেটা দিয়ে আমি টেস্ট করে পেয়েছি যে বীর পুরুষ হচ্ছে শ্রেষ্ঠ কবিতা, এবং বাকিরাও যদি সেই টেস্টটা করেন তারাও পাবেন যে বীর পুরুষই হচ্ছে শ্রেষ্ঠ কবিতা। এরকম যদি কোনো এম্পিরিক্যাল টেস্ট না আমি দেখাতে পারি, তাহলে আমি কোনো সায়েন্টিফিক থিওরি ক্লেম করতে পারি না। অর্থাৎ আমার জন্য সায়েন্টিফিক থিওরি দেওয়া যথেষ্ট নয়, আমাকে এটা দেখাতে হবে যে এই থিওরিটা আমি নিজে কীভাবে টেস্ট করেছি এবং আপনিও কিভাবে সেটাকে টেস্ট করে দেখতে পারেন। ঠিক আছে, এবং এটা করার জন্যই এবং এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এটা সাজুজ্যপূর্ণ, অনেকটা আপনার
কার্ল পপারের যে ফলসিফিকেশন থিওরি সেটার সাথে, যে কার্ল পপার কীভাবে বিজ্ঞানের গবেষণা করা হয় বা বৈজ্ঞানিক তথ্য বা বৈজ্ঞানিক জ্ঞান আমরা কীভাবে পাই সেটার মেথোডোলজি নিয়ে বলতে গিয়ে বলেছিলেন যে বিজ্ঞান আসলে কোনো কিছুকে প্রমাণ করে না। ওকে, খেয়াল করুন, বিজ্ঞান আসলে কোনো কিছুকে প্রমাণ করে না, যদিও আমরা আমাদের ভাষায় সেভাবে বলি যে এটা বিজ্ঞান, এটা একটা সায়েন্টিফিক ফ্যাক্ট বা এটা একটা সায়েন্স এটাকে প্রুভ করেছে। সায়েন্স আসলে পপারের ভাষায় কোনো কিছুকে প্রুভ করে না, সায়েন্স শুধুমাত্র ফলসিফাই করে। হোয়াট ডাজ দ্যাট মিন যে সায়েন্স ফলসিফাই করে? এর মানে হচ্ছে এই যে আপনি একটা, ধরুন আমরা দুজন সায়েন্টিস্ট দুটো থিওরি দিচ্ছি কোনো একটা বিষয়ে, ঠিক আছে? একজন বলছে সূর্য পূর্ব দিকে ওঠে, আরেকজন বলছে সূর্য পশ্চিম দিকে ওঠে, ঠিক আছে? এটার মধ্যে আপাতত এবং আপনি ধরুন আপনি হচ্ছেন সেই জাত যিনি সকালবেলায় সূর্য ওঠার আগে ছাদে চলে গেলেন এবং ছাদে গিয়ে সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করলেন এবং দেখলেন যে হ্যাঁ সূর্য পূর্ব দিকে ওঠে, সুতরাং আপনি আমার থিওরিটা অ্যাকসেপ্ট করলেন। এখন পপার বলছেন যে আমার থিওরিটা যে অ্যাকসেপ্ট করলেন, আমার থিওরিটা আসলে প্রুভড হয়ে যায়নি। যেটা হয়েছে যে আমার থিওরিটা এখন পর্যন্ত দ্য বেস্ট এক্সপ্লেনেশন, কারণ দুটো এক্সপ্লেনেশন আমাদের কাছে পাওয়া গেছে, একটা হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে আর একটা হচ্ছে সূর্য পশ্চিম দিকে ওঠে। এর মাঝে সূর্য পূর্ব দিকে ওঠে এটাই এখন পর্যন্ত বেস্ট এক্সপ্লেনেশন। সুতরাং সায়েন্স এটাকে এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করে নেবে যতক্ষণ পর্যন্ত না, কতক্ষণ অ্যাকসেপ্ট করবে? যতক্ষণ পর্যন্ত না কেউ বেটার একটা থিওরি দেখাবে, ঠিক আছে? সো যখন এখন ধরুন সে ফর এক্সাম্পল তৃতীয় আরেকজন বিজ্ঞানী আরও ভালো টেস্ট দিয়ে প্রমাণ করে দেখালেন যে সূর্য আসলে দক্ষিণ দিকে ওঠে, কথার কথা, তখন আমার যে থিওরিটা যে সূর্য পূর্ব দিকে ওঠে সেটা ফলসিফাইড হয়ে গেল। ওকে, এখন নতুন যে থিওরি সূর্য দক্ষিণ দিকে ওঠে সেটা হয়ে গেল নতুন বেস্ট এক্সপ্লেনেশন এবং এটাকে সায়েন্স অ্যাকসেপ্ট করে আগাবে। ওকে, এবং যতদিন পর্যন্ত না সেটাকে কেউ ভাঙতে পারছে আরও ভালো তথ্য উপাত্ত দিয়ে, ততদিন পর্যন্ত সেটাই গৃহীত হবে, ঠিক আছে? সো বেসিকলি সায়েন্স কোনো কিছুকে সত্য বলে প্রুভ করে দেয় না, সায়েন্স শুধুমাত্র ফলসিফাই করে। সায়েন্স বলছে যে তোমাদের সবার থিওরি নিয়ে আসো, আমরা দেখব বেস্টটা কোনটা এবং ওই বেস্টটা নিয়ে আমরা আগাতে থাকবো যতক্ষণ পর্যন্ত ওই বেস্টটাকে আরও বেটার দিয়ে কেউ রিপ্লেস করছে। সো এই হচ্ছে সায়েন্টিফিক কার্যপ্রণালী, মেথোডোলজির পপারের ধারণা অনুযায়ী সায়েন্টিফিক মেথোডোলজি এভাবে কাজ করে, ঠিক আছে? সো সায়েন্স আসলে কোনো কিছু প্রুভ করছে না পপারের ভাষ্য অনুযায়ী, ঠিক আছে? আমরা আমাদের ভাষায় সেভাবে বলি, কিন্তু আসলে সায়েন্স কোনো কিছু প্রুভ করে না। সায়েন্সের মেথোডোলজি হচ্ছে বেস্ট এক্সপ্লেনেশন নিয়ে আগানো। এখন যদি এই ব্যাপারটা আমরা মাথায় রাখি তাহলে আমাদের বুঝতে হবে যে পপারের এই আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী যখন আমরা থিওরি অফ এভলিউশন নিয়ে কাজ করছি তখন এই থিওরি অফ এভলিউশন এই জিনিসটা আসলে কি? থিওরি অফ এভলিউশন হচ্ছে বায়োলজির এখনকার বেস্ট এক্সপ্লেনেশন রিগার্ডিং অরিজিন অফ স্পিসিস। ওকে, এটাই তো আপনার চার্লস ডারউইনের যে বইটা সেটার সংক্ষিপ্ত নাম অরিজিন অফ স্পিসিস। এবং বিজ্ঞান ডারউইনের এই বিজ্ঞান বলতে আমরা এখানে বায়োলজি বোঝাচ্ছি, বায়োলজি ডারউইনের এই এক্সপ্লেনেশনটাকে বেস্ট এক্সপ্লেনেশন হিসেবে এখন গ্রহণ করে রেখেছে। ওকে, এবং এটা দিয়েই বায়োলজির সকল কার্যক্রম চলছে। আপনি যদি বায়োলজি নিয়ে স্টাডি করতে চান তাহলে আপনাকে থিওরি অফ এভলিউশনের যে ব্যাখ্যা সেটাকে মাথায় রেখে বায়োলজিক্যাল সব কাজ করতে হবে, নতুবা আপনাকে নতুন থিওরি নিয়ে আসতে হবে। বায়োলজি আপনাকে বলছে পপারের ভাষ্য অনুযায়ী যে তুমি যদি থিওরি অফ এভলিউশন মানতে না চাও তাহলে তুমি নতুন থিওরি নিয়ে আসো, এর চেয়ে বেটার এক্সপ্লেনেশন নিয়ে আসো। এখনকার বায়োলজির যে গতি প্রকৃতি তাতে মনে হচ্ছে যে থিওরি অফ এভলিউশন খুবই শক্ত একটা ধারণা, এটা বায়োলজিস্টরা মোরলেস অ্যাকসেপ্ট করে নিয়েছেন। যারা এগেইন রিমেম্বার যে সায়েন্স হচ্ছে কালেকটিভ জাজমেন্টস অফ প্রফেশনাল স্কলার্স। আপনি আমি এটার বাইরে থেকে সন্দেহ করতে পারি, অপছন্দ করতে পারি,
যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু আমাদের যদি এটাকে ভুল প্রমাণ করতে হয় আমাদেরকে ওই প্রফেশনাল স্কলারদের মাঝখানে আসতে হবে। অর্থাৎ প্রফেশনাল স্কলার জন্য কী করতে হয়, বায়োলজি নিয়ে পড়াশোনা করতে হয়, অ্যাকাডেমিকলি বায়োলজি নিয়ে স্টাডি করতে হয়, এবং তারপর এম্পিরিকলি টেস্টেবল থিওরি দিয়ে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে প্যারাডাইম দিয়ে তোমরা কাজ করছো, থিওরি অফ এভলিউশনের প্যারাডাইম, সেই প্যারাডাইমটা আসলে ভুল, আমরা নতুন প্যারাডাইম নিয়ে আসবো, নতুন থিওরি নিয়ে আসবো। ঠিক আছে? এবং এই যে প্যারাডাইম শব্দটা আমি এইমাত্র ব্যবহার করলাম, সেটা আমাদেরকে সায়েন্টিফিক মেথোডোলজির আরেকটা থিওরিতে নিয়ে যায়, যে সায়েন্টিফিক মেথোডোলজি আসলে কীভাবে কাজ করে সে ব্যাপারে আরেকজন ফিলসফার টমাস কুন তিনি এ ব্যাপারে কিছুটা আলোকপাত করেছেন। তার মতে সায়েন্সের ব্যাপারটা আসলে অন্যভাবে কাজ করে। সায়েন্স আসলে একটা প্যারাডাইম ধরে আগায়। ঠিক আছে? এবং আমি আমার সীমিত জ্ঞান দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। আমি নিজে বৈজ্ঞানিক নই বা বিজ্ঞানী নই, কিন্তু আমি বিজ্ঞানের মেথোডোলজি নিয়ে কিছুটা পড়াশোনা করেছি, যেটা খুবই সামান্য পড়াশোনা, কিন্তু আমার মনে হয় যে আমাদের যে ডিসকাশন সেটা যেন কাজ চলে যাবে। ওকে, সো কুন বলছেন যে পপারের মতো করে আসলে বিজ্ঞান কাজ করে না, বিজ্ঞান কাজ করে প্যারাডাইমের মাধ্যমে। ঠিক আছে? সো বিজ্ঞানের একটা প্যারাডাইম থাকে। ঠিক আছে? এই প্যারাডাইম বলতে কি বোঝায়? প্যারাডাইম বলতে এটাকে আসলে বাংলায় বা অন্য কোনো শব্দে অনুবাদ করা খুবই ডিফিকাল্ট। সো প্যারাডাইম শব্দটা নিয়ে আগাই, কিন্তু আমি ফিলিংটা নিয়ে আসতে পারি কিছুটা, যে প্যারাডাইম হচ্ছে একটা ওভারঅল বৈজ্ঞানিক কার্যক্রম এবং চেতনা, একটা নির্দিষ্ট ধারার বৈজ্ঞানিক কার্যক্রম, নির্দিষ্ট ধারার। ওকে, সো এই ধারার মধ্যে বিভিন্ন জিনিস ইনক্লুডেড, যে কী ধরনের যন্ত্রপাতি ব্যবহার করছেন আপনি টেস্ট করার জন্য, কী ধরনের ফর্মুলা ব্যবহার করছেন, কোন চিন্তাধারার বৈজ্ঞানিকরা কাজ করছে, কী ধরনের ল্যাব ইউজ করছেন, এই সব কিছু মিলে, এই গোটাটা মিলে হচ্ছে, এবং তাদের পারস্পরিক সম্পর্ক কেমন, তারা কীভাবে টেস্ট করে, এই সব কিছু মিলে হচ্ছে একটা প্যারাডাইম। ওকে, সো বিজ্ঞান একটা প্যারাডাইমে কাজ করতে থাকে। ওকে, এবং এই প্যারাডাইমে কাজ করতে করতে একটা সময় দেখা যায় যে এই প্যারাডাইমটা বিজ্ঞানের কোনো একটা পার্টিকুলার জায়গায় আর প্রবলেম সলভ করতে পারছে না, তখন একটা প্যারাডাইম শিফট ঘটে। এবং এখান থেকে প্যারাডাইম শিফট ঘটে, যেটা টমাস কুন এটাকে জনপ্রিয় করে তুলেছেন, যে প্যারাডাইম শিফট হয়, তখন একটা নতুন প্যারাডাইমের দরকার হয়। নতুন একটা প্যারাডাইম এসে আবার বিজ্ঞানের এই পুরো প্যারাডাইমটাকে নতুনভাবে ব্যাখ্যা করে বা অথবা গড়ে তোলে। ঠিক আছে? তখন আবার একটা নতুন ধরনের চিন্তাভাবনা, নতুন ধরনের অ্যাপারেটাস, নতুন ধরনের ল্যাব, নতুন ধরনের চিন্তাভাবনা, এগুলো এসে বিজ্ঞানে যোগ হয়। সো এখন বায়োলজির যে ফিল্ডটা সেটা এই এভলিউশনের প্যারাডাইমে চলছে। ঠিক আছে? আপনি বায়োলজিস্ট না হয়ে এবং বায়োলজিক্যালি কাজ করে, মানে এখানে আপনার জন্য চ্যালেঞ্জটা বিশাল, যে আপনি যদি ধর্মের কারণে এভলিউশনকে অগ্রাহ্য করতে চান বা ভুল প্রমাণিত করতে চান, আপনি জাস্ট বায়োলজির বাইরে থেকে এটা দাবি করলে হবে না যে এভলিউশন হচ্ছে ভুল। এটা খুব হাস্যকর একটা কাজ, এটা বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? আপনাকে বায়োলজির ফিল্ডে আসতে হবে, পড়াশোনা করতে হবে, এবং আপনাকে এগেইন সেই এমপিরিক্যাল, দেখেন একটা থিওরি দিয়ে তো আমরা তো টেস্ট করি, শুধুমাত্র একটা থিওরি চেঞ্জ করি বা একটা থিওরি দেই বিজ্ঞানকে, রাইট? এবং তারপর অন্যান্য বিজ্ঞানীরা অথবা অন্যান্য রিভিউয়াররা, ওকে, যেটাকে পিয়ার রিভিউ প্রসেস বলা হয়, অন্যান্য রিভিউয়াররা আমার টেস্টটাকে চেক করেন যে আমার টেস্টটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এটা, যদিও অনেক সময় অনেক গরমিল হয়ে যায়, কিন্তু থিওরিটা হচ্ছে এটা, যে আমি ধরুন একটা পেপার পাবলিশ করলাম যেখানে আমি বললাম যে আমি এই পেয়েছি এবং এভাবে টেস্ট করে এই ধরনের বৈজ্ঞানিক তথ্য পেয়েছি, এবং যারা আমার এই পেপারটাকে রিভিউ করছেন তারা দেখবেন যে আমার এই ফাইন্ডিংটা সলিড ফাইন্ডিং হয়েছে কিনা, আমার টেস্টটা কি আসলেই এম্পিরিক্যালি টেস্টেবল কিনা, অন্যরা টেস্ট করতে পারবে কিনা, এবং সেখান থেকে যে রেজাল্ট আমি পেয়েছি সেটা আসলেই সঠিক কিনা, সেটা গ্রহণ করা যায় কিনা, তখন আমার থিওরিটা স্ট্যাবলিশড হয়। এটা হচ্ছে বিজ্ঞানের একটা থিওরি স্ট্যাবলিশ করা। ঠিক আছে? উইদিন দ্য প্যারাডাইম, যে প্যারাডাইমে সবাই কাজ করছে এই মুহূর্তে, সেই প্যারাডাইমে থেকেই আমি একটা থিওরি স্ট্যাবলিশ করলাম।
এটা একটা থিওরি স্ট্যাবলিশ করার জন্য আপনাকে বিজ্ঞানে কত কাজ করতে হয়, আপনাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়। সেখানে আপনি যদি বিজ্ঞানের প্যারাডাইম চেঞ্জ করতে চান, সেটা তো বিশাল কাজ, বিশাল, তার আপনাকে মারাত্মক রকমের জিনিয়াস হতে হবে সেরকম কোনো কাজ করতে গেলে। সেরকমটা হয় না তা না, হয়, কিন্তু কোন ধরনের লোকেরা করে? যেমন ধরেন নিউটন এক ধরনের প্যারাডাইম সৃষ্টি করেছিলেন। যেমন যদি আমরা ফিজিক্সের উদাহরণে আসি, নিউটন এক ধরনের প্যারাডাইম সৃষ্টি করেছিলেন। তারপর নিউটনের প্যারাডাইমের পর এসেছে আইনস্টাইনিয়ান প্যারাডাইম। দেখুন, সব বিজ্ঞানের মহারথীরা। তো ওই লেভেলের কাজ আপনাকে করতে হবে। সেটা আপনি করতে পারবেন না তা নয়, হয়তো আপনি নিউটন বা আইনস্টাইনের মতো কেউ, কিন্তু আপনাকে সেই কাজগুলো তো করে আসতে হবে। জাস্ট ধর্মকে বাঁচানোর স্বার্থে আপনি বিজ্ঞানের বাইরে থেকে বিজ্ঞানের থিওরিকে ভুল প্রমাণিত করে ফেলবেন কেউ জনপ্রিয় লেখালেখির মাধ্যমে, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী? ধর্মের পার্সপেক্টিভ থেকে মনে হচ্ছে যে এই যে বায়োলজির একটা প্যারাডাইম, এভলিউশন, এটাকে যারা ধর্মের বিরুদ্ধে কথা বলেন অথবা যারা ধর্মে বিশ্বাস করেন না তারা ব্যবহার করেছেন তাদের অবিশ্বাসের একটা ভিত্তি হিসেবে। কারণ দেখুন, যে এই ব্যাপারটা আমি আমার প্রথম টকে যেটা বলে এসেছি, যে ইমানের ভিত্তি কিন্তু ইন্টেলেকচুয়াল ডিবেট না। ইন্টেলেকচুয়াল ডিবেট দিয়ে কারো ইমান যায়ও না, আসেও না। ঠিক আছে? সেটা একটা ক্ষেত্র হতে পারে, সেই ক্ষেত্র সেটা একটা চিন্তার পরিসর তৈরি করতে পারে, যেই চিন্তার পরিসর থেকে মানুষ হয়তো সত্য মিথ্যার মুখোমুখি দাঁড়াতে পারে এবং আলটিমেটলি কার কাছে আল্লাহর গাইডেন্স আসবে, কার কাছে আসবে না, সেটা আল্লাহই ভালো জানেন। ঠিক আছে? কিন্তু মনে রাখা লাগবে যে এই ইন্টেলেকচুয়াল ডিবেটটা ইন ইটসেলফ কারো ইমান এনে দেয় না। ঠিক আছে? ধরুন আপনি মুসলিম হয়ে কোনো অমুসলিমের বিরুদ্ধে একটা বিতর্কে জিতে গেলেন, তাতে কারো ইমান আসবে যাবে না। ইমান এভাবে আসা যায় না। আপনি কারো ধর্ম রক্ষা করছেন না। হ্যাঁ, আপনি ইন্টেলেকচুয়াল ডিবেটটায় অংশগ্রহণ করে যে আমাদের যে ইন্টেলেকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অফ অল দ্য থিংস, ধর্ম, বিজ্ঞান, ধর্মের বিষয়, বিজ্ঞানের বিষয়, সেগুলোর ব্যাপারে আমাদের আন্ডারস্ট্যান্ডিংকে হয়তো ক্লিয়ার করার চেষ্টা করতে পারেন। কিন্তু সেটা আপনি কিভাবে করবেন? সেটা আপনি করবেন সর্বোচ্চ পড়াশোনার মাধ্যমে, সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করার মাধ্যমে। একটা বিতর্কে অনেক সময় দুইজন দুর্বল বিতার্কিক অংশ নিতে পারে। ঠিক আছে? এবং তাদের মাঝে একজন জিততেই পারে। তার মানে কি এই এমনটা হতেই পারে যে দুইজন বিতার্কিকের মাঝে যে তর্ক হচ্ছে, বা একদল বিতার্কিকের এক পক্ষের একদল বিতার্কিকের সাথে আরেক পক্ষের আরেক দল বিতার্কিকের মহা বাকযুদ্ধ চলছে এবং মনে হচ্ছে একদল জিতে গেছে। ডাজ দ্যাট মিন যে যারা জিতে গেছে তারাই সত্য, তারাই ঠিক? না, এটা প্রুভড হয় না। ঠিক আছে? কারণ এমন হতে পারে যে দুই দলই এতটাই দুর্বল যে তাদের কারো পক্ষে আসলে সত্যকে বোঝার সামর্থ্য নেই এবং তারা আসলে এক মিথ্যা দিয়ে আরেক মিথ্যাকে হারিয়ে দিচ্ছে। ঠিক আছে? সুতরাং বিতর্কের ভিত্তি হতে হবে যে আমার বিতর্কের মেথোডোলজি ঠিক আছে কিনা, আমার এই যে দুই পক্ষ যারা বিতর্ক করছে তারা আসলে সঠিক পদ্ধতিতে বিতর্ক করছে কিনা, যে বিষয়ে বিতর্ক করছে সেই বিষয়টা জেনে বিতর্ক করছে কিনা, এগুলো হচ্ছে আমার ক্রাইটেরিয়া। এবং যারা বিতর্ক দেখছেন তাদের যোগ্যতাও এখানে প্রশ্নবিদ্ধ, যে তারা আসলে বোঝেন কিনা যে কে জিতছে কে হারছে। এটা তো দলাদলের বিষয় নয়। ধর্ম এবং বিজ্ঞানের যে প্রশ্নগুলো, সেগুলো যারা বিতর্ক করছেন তারা যোগ্য কিনা সেগুলো নিয়ে বিতর্ক করার ব্যাপারে, এবং যাদের জন্য এই বিতর্ক করা হচ্ছে তারা আসলে এই বিষয়গুলো বোঝেন কিনা। হ্যাঁ, এই যে থিওরি অফ এভলিউশন নিয়ে ধর্ম এবং বিজ্ঞান, ধরুন আস্তিক এবং নাস্তিকের যে পারস্পরিক তর্ক বিতর্ক এবং ঝগড়া, সেখান থেকে যেই জিতুক না কেন, আপনি কি আসলে থিওরি অফ এভলিউশনকে ভালো করে বোঝেন? এই থিওরিটাকে আপনি ভালো করে বোঝেন? এবং এই প্রশ্নের উত্তর তো তখন আসবে যদি আমি ধরে নিই যে যার কাছ থেকে আপনি শিখছেন তিনি ভালো করে বোঝেন। তার যদি ভুল থাকে তাহলে আপনার চিন্তা ভাবনাতেও ভুল রয়েছে। সো আপনি যদি বায়োলজির ছাত্র না হয়ে থাকেন, আপনি যদি সেই প্যারাডাইমের মাঝে না থেকে থাকেন, আপনি কীভাবে বুঝবেন যে আপনি ঠিক বুঝতে পারছেন কিনা? আপনি শুধুমাত্র কনফিডেন্স নিচ্ছেন যে আপনার পক্ষ জিতছে এটা মনে করে, হয়তো যেতেও নি, আপনি ধরে নিচ্ছেন জিতেছে। এই ধরনের ফ্যালাসি থেকে তো আমাদের অবশ্যই বের হয়ে আসতে হবে, এবং এই ধরনের ফ্যালাসিতে থাকলে এটা তো ইসলামকে কখনোই হেল্প করবে না।
যেন তেন প্রকারে তো আপনি ইসলামকে সাহায্য করতে পারেন না। ইসলামকে সাহায্য করতে হলে আপনাকে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে জ্ঞানের সঠিক মাধ্যমে থেকে ওই পরিমাণ কষ্ট করে তারপর ইসলামের জন্য কাজ করতে হবে। আর যদি সেটা আপনি না পারেন তাহলে আপনি সেটা করতে যাবেন না। আপনার এটা মনে করা দরকার নেই যে নাস্তিকরা থিওরি অফ এভলিউশনকে কাজে লাগিয়ে মানুষের ইমান ধ্বংস করে দিচ্ছে, সুতরাং মানুষের ইমান বাঁচানোর জন্য আমার কিছু করতে হবে না। কারো ইমান নাস্তিকরা ধ্বংস করতে পারে না, কারো ইমান আপনিও বাঁচাতে পারেন না। এটা ইমানের সংজ্ঞার মধ্যে পড়ে, ইমানের উৎসর মধ্যে এগুলো পড়ে না। এবং আর যদি আপনি ইভলিউশনারি থিওরি নিয়ে কাজ করে ইভলিউশন থিওরিকে ভেঙে দিয়ে থাকেন, তখন না, ধরুন আমরা এভাবে চিন্তা করি যে এভলিউশনারি থিওরি এই ব্যাপারে একজন খুব যোগ্য একজন ধার্মিক এবং বিজ্ঞানী ব্যক্তি, আমরা ধরে নিলাম তিনি প্রচণ্ড ধার্মিক এবং তিনি বিজ্ঞান নিয়ে সর্বোচ্চ পড়াশোনা করেছেন, এবং তারপর তিনি থিওরি অফ এভলিউশনের ব্যাখ্যাটা কী হওয়া উচিত সেটা ধর্মের পক্ষে খুব সুন্দর করে বুঝিয়ে দিলেন, ধরে নিন, ঠিক আছে? তাতে কি নাস্তিকতা চলে যাবে পৃথিবী থেকে? সব মানুষের ইমান চলে আসবে? কারণ এখন তো প্রুভড হয়ে গেল যে থিওরি অফ এভলিউশন ভুল, আমরা ধরে নিলাম কথার কথা, ঠিক আছে? তাতে কি সবাই ইমান নিয়ে আসবে বা যারা নাস্তিক ছিল তারা আস্তিক হয়ে যাবে? এরকমটা মোটেই হবে না। যখন থিওরি অফ এভলিউশনকে নাস্তিকরা ব্যবহার করছে তখনও যার ইমান থাকা তার ইমান থাকছে, যার ইমান থাকা না তার ইমান ওই ডিসকাশন না থাকলেও চলে যেত, ঠিক আছে? আর যদি আজ থিওরি অফ এভলিউশন নাস্তিকদের হাত থেকে সরে যায় তাহলে নাস্তিকরা অন্য থিওরিজ নিয়ে আসবে, অলরেডি নিয়ে আসছে। থিওরি অফ এভলিউশন তো একমাত্র অ্যাটাকিং পয়েন্ট নয় তাদের, বিভিন্ন রকম থিওরিজ দিয়ে হয় ধর্মের বিরুদ্ধে অথবা পার্টিকুলার ধর্মের বিরুদ্ধে তারা থিওরিজ নিয়ে আসছে। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, যে স্যাম হ্যারিস, আমেরিকার বিখ্যাত নাস্তিক, যিনি বই লিখে খুব বিখ্যাত হয়েছেন এই নিয়ে কথা বলেন, তার নাস্তিকতা, তার নিউ এইথিজম খুব বিখ্যাত। কারণ নিউ এইথিজম বলে যে নতুন ধারাটা এইথিজমের, যারা কিনা মনে করে যে ধর্ম একটা নেসেসারি ইভিল এবং ধর্মকে প্রতিহত করতে হবে। হ্যাঁ, এর আগে নিউ এইথিজমের আগে যে নাস্তিকরা ছিল তারা এভাবে চিন্তা করতো না, তারা চিন্তা করতো যে আমি এইথিস্ট কিন্তু তোমরা চাইলে ধর্ম পালন করতে পারো। কিন্তু এখন নিউ এইথিস্টরা বলছে যে আমি এইথিস্ট এবং ধর্ম একটা খারাপ জিনিস, ধর্মকে প্রতিহত করতে হবে। সেই নিউ এইথিজমের যে পুরোধা ব্যক্তিরা পশ্চিমে রয়েছেন তাদের মধ্যে একজন হচ্ছেন স্যাম হ্যারিস। স্যাম হ্যারিস তিনি একজন নিউরো সায়েন্টিস্ট, ওকে, সো ব্রেইন নিয়ে তার কাজ। স্যাম হ্যারিস একটা বই লিখেছেন মোরাল ল্যান্ডস্কেপ নামে, হ্যাঁ, মোরাল ল্যান্ডস্কেপ। এবং এই বইতে তার থিওরি হচ্ছে যে আমরা এখনকার যে নিউরো সায়েন্টিফিক ফাইন্ডিংস, নিউরো সায়েন্সের যেসব জ্ঞান আমরা এখন পেয়েছি, সেই জ্ঞান দিয়ে আমরা মানুষের ইথিক্স, মোরালিটি এগুলো ঠিক করতে পারবো, এখন আর ধর্মের দরকার নেই। এই নিয়ে তিনি বই লিখেছেন, ঠিক আছে? এবং তার এই বই লেখার পেছনে তার যুক্তি কী বা তার মানে কী দিয়ে তিনি ধর্মকে প্রতিহত করার চেষ্টা করছেন? নিউরোসায়েন্স, ওকে। তো আপনি কি এখন নিউরোসায়েন্স নিয়ে হ্যাপহ্যাজার্ডলি আধা খেচরা পড়াশোনা করে তারপর সেটার বিরুদ্ধে বই লেখার চেষ্টা করবেন? কয়টা সায়েন্স নিয়ে আপনি পড়াশোনা করবেন? ওকে, কোয়ান্টাম মেকানিক্স এখনকার সময় ফিজিক্সের একটা খুবই হট, অলমোস্ট বলতে পারেন যেটা একটা প্যারাডাইম, ফিজিক্সের প্যারাডাইম হচ্ছে এখনকার কোয়ান্টাম মেকানিক্স। অনেকে বলছেন কি এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে কোর্সও হয়ে গেছে প্রচুর জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে, যে বৌদ্ধ ধর্মের, যেটা কিনা এসেনশিয়াল একটা এইথিয়েস্টিক রিলিজিয়ান, কারণ বৌদ্ধ ধর্ম আসলে গড কোয়েশ্চেন নিয়ে মোটেও বদার্ড নয়। সো বৌদ্ধ ধর্মের কিছু থটস রয়েছে যেগুলোর সাথে কোয়ান্টাম মেকানিক্সের সাথে মানে প্রচুর মিল পাওয়া যাচ্ছে, এবং আপনি বুঝতে পারছেন যে বেসিক্যালি বৌদ্ধ ধর্মকে এই পার্টিকুলার অ্যাসপেক্ট থেকে খুবই সুপিরিয়র একটা ধর্ম হিসেবে অভিহিত করা হচ্ছে। আপনি কি করবেন? আপনি এখন কোয়ান্টাম মেকানিক্স স্টাডি করা শুরু করবেন? এগুলো তো কঠিন কাজ। যে একজন মুসলিম ব্যক্তি যে কিনা কোনো বিষয় নিয়ে পড়াশোনা করেনি এখন থিওরি অফ এভলিউশনের মাস্টার হয়ে যাবে, নিউরোসায়েন্সের মাস্টার হয়ে যাবে, কোয়ান্টাম মেকানিক্সের মাস্টার্স হয়ে যাবে, এবং এই সব কিছু বিষয় নিয়ে সে আধা গ্যাচরা জ্ঞান নিয়ে বই লেখা শুরু করবে।
অথবা নাকি আমরা বলবো যে তাকে সব বিষয়ে জেনে আসতে হবে। এখন জেনে আসার তো বিকল্প নেই, সেক্ষেত্রে আসলে করণীয় কি? করণীয় হচ্ছে মুসলিমদের মাঝ থেকে সেরকম ইনস্টিটিউশনস তৈরি হতে হবে যেখানে এই প্রত্যেকটা প্যারাডাইম নিয়ে বা প্রত্যেকটা ফিল্ড নিয়ে আলাদা আলাদা করে কাজ করা হবে। আমাদের বিজ্ঞানী থাকতে হবে, আমাদের বৈজ্ঞানিক থাকতে হবে, আমাদের প্রতিষ্ঠান থাকা লাগবে, এবং এই প্রতিষ্ঠানগুলো থেকে যে বিজ্ঞানীরা আসবেন তারা আমাদেরকে অ্যাডভাইস করবে যে এই ব্যাপারগুলোকে কীভাবে বুঝতে হবে, আদৌ এই থিওরিগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক কিনা। যেমন এখনকার কোনো থিওরিস্ট বলছেন যে থিওরি অফ এভলিউশনের সাথে আসলে ইসলামের কোনো সংঘর্ষ নেই। ঠিক আছে, এমন এরকম চিন্তা যারা দিচ্ছে তাদের মাঝে একজন হচ্ছেন ডেভিড জালাজেল, যিনি সাউথ আফ্রিকান একজন থিওলজিয়ান। তিনি বায়োলজিস্ট নন, তিনি থিওলজিয়ান, কিন্তু তিনি এই বিষয়ে ভালো করে পড়াশোনা করেছেন এবং দ্যাটস দ্য পয়েন্ট, যে ভালো করে জিনিসটা জানতে হবে, বুঝতে হবে। এবং যেহেতু তিনি ইসলামিক থিওলজির ভালো স্কলার এবং এই এভলিউশনের ব্যাপারটা নিয়ে তিনি ভালো করে পড়াশোনা করেছেন, তিনি একটা ভায়াবল সলিউশন দেওয়ার চেষ্টা করেছেন, যেটাকে আমি এই মুহূর্তে এক্সপ্লেন করতে যাব না, আপনারা ইউটিউবে খুঁজে দেখতে পারেন। বাই দ্য ওয়ে, ডেভিড জালাজেল নাম শুনে আপনারা ভুল বুঝতে পারেন। তিনি একজন কনভার্ট মুসলিম এবং তিনি একজন ইসলামিক থিওলজিয়ান। তার মূল যে স্পেশালিটি বা এক্সপার্টিস সেটা হচ্ছে থিওলজিতে, বা আমরা যেটা আমাদের পারল্যান্সে বলি আকিদা, সেই ফিল্ডে। এখন এই ডেভিড জালাজেল তার যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে, আমি তো খুব সহজে বলতে চাই বা একেবারে খুবই সংক্ষেপে বলতে চাই, যেটা আপনাদের মানে যদি আপনাদের আগ্রহ থাকে আপনাদের পুরো লেকচার শোনা যায়, ইউটিউবে তার লেকচার পাওয়া যায়, নেটে তার আর্টিকেলসও পাওয়া যায়, ডেভিড জালাজেল। যেটা করতে তার বেসিক যে থিওরিটা সেটা হচ্ছে এই, যে এই ব্যাপারে আমাদের ইভলিউশনারি থিওরিকেও রদ করার দরকার নেই। ইসলাম তো আমরা রদ করবোই না, কারণ ইসলাম হচ্ছে আমাদের ফেইথ, আমাদের ধর্ম। এই দুয়ের মাঝে আমরা একটা তাওয়াক্কুফ করতে পারি। ওকে, এটা হচ্ছে তার বেসিক আন্ডারস্ট্যান্ডিং। তাওয়াক্কুফ হচ্ছে যে এই ব্যাপারে আমরা ফার্দার কথা বলবো না, বিজ্ঞানে কীভাবে এগোচ্ছে এগুক, সে তার প্যারাডাইম নিয়ে কাজ করুক, রিলিজিয়ানে আমরা যা বিশ্বাস করি সেটা আমরা বিশ্বাস করব। এবং সেটা করতে গিয়ে তিনি একটা ইন্টারেস্টিং কনসেপ্ট দিয়েছেন, সেটা হচ্ছে এই যে এভলিউশনারি থিওরির যে জায়গাটা নিয়ে আমাদের সমস্যা সেটা হচ্ছে হিউম্যান এভলিউশন। তো তিনি বলছেন যে বায়োলজির যে হোমোসেপিয়েন্স, ওকে, বায়োলজি যে স্পিসিস, মানুষকে বায়োলজিতে যে স্পিসিস হিসেবে দেখা হয় হোমোসেপিয়েন্স, সেই হোমোসেপিয়েন্স এবং কোরআনে যে আদম আলাইহিস সালামকে আমরা পাই, যার পার্টিকুলার সৃষ্টি নিয়ে কোরআনে ডিটেল আলোচনা এসেছে, এই দুয়ের মাঝে আসলে কোনো কনফ্লিক্ট নেই। আদম আলাইহিস সালাম আসলে, তার মত হচ্ছে যে আদম আলাইহিস সালাম তিনি হচ্ছেন কোরআনে বর্ণিত প্রথম মানুষ, কিন্তু বায়োলজির যে হোমোসেপিয়েন্স, সেই হোমোসেপিয়েন্স হিসেবে তাকে প্রথম হতে হবে, নট নেসেসারি, কারণ এরা দুই জিনিস। হোমোসেপিয়েন্স হচ্ছে একটা বায়োলজিক্যাল ফেনোমেনন, ঠিক আছে, আর আদম হচ্ছে কোরআনে বর্ণিত প্রথম মানুষ। আল্লাহ কিন্তু বলেননি আদম আলাইহিস সালাম হচ্ছেন হোমোসেপিয়েন্স, ঠিক আছে। সো আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মতো করে সৃষ্টি করেছেন, এবং হোমোসেপিয়েন্স পৃথিবীতে হয়তো ছিল, এটা ডেভিড জালাজেলের কথা। ওকে, সো বেসিক্যালি তিনি কী করার চেষ্টা করছেন, তিনি এক ধরনের কনফার্মিটি তৈরি করার চেষ্টা করে দুটো থিওরির মধ্যে। এই থিওরিটা আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, নাও করতে পারেন, দ্যাটস দ্য পয়েন্ট। তার মানে এই পার্টিকুলার থিওরির পেছনে যে চিন্তাটা সেটা সাউন্ড, সেটা হচ্ছে এই যে আমরা সামহাও কোথাও হয়তো আমাদের মানে এই যে দ্বন্দ্বটা বা এই যে জটিলতা, এটা যতক্ষণ আমরা মেটানোর কোনো বেটার ওয়ে না পাচ্ছি, যেটা আমরা প্রথমে বলে এসেছিলাম, রাইট, যে সেকেন্ড টপিকে যেটা ছিল, যে আমরা বলছিলাম যে ইন্টেলেকচুয়াল এফার্ট যদি সাউন্ড হয়ে থাকে আর টেক্সট যদি অথেন্টিক হয়ে থাকে, তাহলে তাদের মধ্যে কোনো কনফ্লিক্ট থাকবে না। যদি কনফ্লিক্ট হয় তাহলে ইদার ইন্টেলেকচুয়াল এফার্টে কোনো সীমাবদ্ধতা রয়েছে, যেটা ডেভিড জালাজেল এই ক্ষেত্রে বলতে চাচ্ছেন, যে এক ধরনের সীমাবদ্ধতা কোথাও রয়ে গেছে আমাদের এই যে আদম আলাইহিস সালাম এবং হোমোসেপিয়েন্স, বায়োলজির হোমোসেপিয়েন্স এবং কোরআনের আদম আলাইহিস সালাম, এখানে কোথাও আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ঘাটতি রয়ে গেছে, যে কারণে আমরা তাওয়াক্কুফ মানে থেমে যাওয়া, মানে স্টপ করা, মানে এই ব্যাপারে আর মন্তব্য করতে না চাওয়া। সো দিস ইজ
ওভারঅল মানে আমি হয়তো ডেভিড জর্জের থিওরিটা একেবারে আমার হাতে তো সময়ও ছিল না যে আমি একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো, কিন্তু সেটার জন্য আপনারা তার লেকচার দেখতে পারেন। কিন্তু তার পয়েন্ট হচ্ছে এটা যে এই জায়গাটাতে হয়তো আমাদের একটা ঘাটতি রয়ে গেছে, এই ঘাটতিও যখন আমরা দূর না করতে পারি, এটা আমাদের থিওরি অফ এভলিউশনকে ওভারঅল থিওরি অফ এভলিউশনকে তার প্যারাডাইম হিসেবে কাজ করতে দেওয়ার পথেও বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং আমাদের যে থিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির যে কাহিনী কোরআনে বর্ণিত হয়েছে, সেটাকে আনএক্সেপ্ট করতে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এর মধ্যে আসলে যে সংঘর্ষটা, এটা একটা আপাত সংঘর্ষ, কোথাও একটা ঘাটতি রয়ে গেছে। খুব সম্ভবত আমাদের ইন্টেলেকচুয়াল এফার্টে সামহাও আমরা এখনও এই পাজলটা মেলাতে পারছি না, পরে হয়তো পারবো, না পারা পর্যন্ত আমরা তাওয়াক্কুফ করব। এবং এখানে আরেকটা পয়েন্ট যেটা আমাদের মনে রাখা দরকার এবং যেটা আমার ফার্স্ট টপিকের সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে এগেন এই ধরনের আলোচনার ওপর আমাদের ঈমান নির্ভর করে না। ঠিক আছে, থিওরি অফ এভলিউশন, সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং, ইন্টেলেকচুয়াল এফার্ট, এগুলোর কারণে কারো ঈমান যাবে আসবে না। কোরআনে ঈমানকে এভাবে এক্সপ্লেন করা হয়নি কখনো। এটা কোরআনে ঈমানের সংজ্ঞাই না। ঈমান হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে গিফট হিসেবে দেন, যে কারণে আমরা সূরা ফাতিহায় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ধরুন একজন থিওরি অফ এভলিউশনকে আমরা এমনভাবে ব্যাখ্যা করে ফেললাম যেটা ধর্মের পক্ষে যায়, যেভাবে হোক, ঠিক আছে, ধর্মের পক্ষে যায়, ইসলামের পক্ষে যায়, এমনভাবে থিওরি অফ এভলিউশনকে ব্যাখ্যা করে ফেলা হলো। তাতে কিন্তু এই নাস্তিকতা আস্তিকতার যে ওভারঅল বিতর্ক, যেটা কিনা আসলে থিওরি অফ এভলিউশন বা যে কোনো সায়েন্টিফিক বিতর্কেরও আরও ঊর্ধ্বে, যেটা কিনা ইসলাম এবং কুফরের যে আলটিমেট যে দ্বন্দ্ব পৃথিবীতে, সেই দ্বন্দ্বকে খুব একটা টাচ করতে পারবে না। ইনফ্যাক্ট আমি পার্সোনালি বিলিভ করি তেমন একটা টাচ করবে না। যদি আমরা সামহাও প্রমাণ করেও দেই যে এভলিউশনের থিওরি অ্যাকচুয়ালি ভুল, অথবা এভলিউশনের থিওরি অ্যাকচুয়ালি ট্রু, এবং এটা দিয়ে আসলে ধর্মকে আরও বেটার এক্সপ্লেন করা হচ্ছে, যেটাই করি না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য বিগার ডিবেট, দ্য বিগার পিকচার বিটুইন দ্য এইথিয়েস্ট অ্যান্ড দ্য থিয়েস্ট, এটাতে তেমন কোনো আসর পড়বে না। তখন অন্য থিওরিতে ডিবেট শুরু হয়ে যাবে। দিস ইজ নট দ্যাট ইম্পর্ট্যান্ট। আপনি অ্যাজ এ মুসলিম কী করবেন? আপনি দুটো কাজ করতে পারেন, এটা সিম্পল। ইদার আপনি এই ধরনের বিতর্ক থেকে দূরে থাকেন, যদি আপনার এই ধরনের বিতর্ক দেখলে বিরক্ত লাগে, খারাপ লাগে, খচখচানি তৈরি হয়, আপনি এটা থেকে দূরে থাকেন। আপনাকে তো যেতে হবে কেন? যখন ব্লগাররা এই ধরনের জিনিস দিয়ে ইসলামের নামে কুৎসা রটায়, ইসলামের কোনো সিম্বলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কুৎসা রটায়, আপনি ওখানে যান কেন? যে আপনার ঈমানকে আপনি দুর্বল করেন কেন? অ্যাট দ্য ফার্স্ট প্লেস আপনার তো নিজেকে প্রশ্ন করা উচিত, আমার ঈমান যখন দুর্বল হচ্ছে, তার মানে কি এই যে আল্লাহ আমাকে ঈমানের গিফটটা দিচ্ছেন না? আপনার ঈমানের জন্য তো নামাজে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলার কথা। এটা হচ্ছে আপনার ঈমানের জন্য করণীয় কাজ। ওকে, আর যদি আপনি চান যে আপনি বলছেন যে না, আমার ঈমানের কোনো সমস্যা নেই, আই এম ফাইন উইথ মাই ঈমান, কিন্তু এই ডিবেটটাতে আমি অংশগ্রহণ করতে চাই, ঠিক আছে, আমি দেখতে চাই যে অ্যাকচুয়ালি এটা একটা ভালো ব্যাখ্যা কি হতে পারে, তাহলে আপনি প্রপারলি বায়োলজি নিয়ে পড়াশোনা করুন, বা যেটা নিয়ে কাজ করছে। আপনি ধরেন স্যাম হ্যারিসকে আপনি রিফিউট করতে চান, যে স্যাম হ্যারিস বলছেন যে নিউরোসায়েন্সকে ব্যবহার করে আমরা মানুষের মোরালিটির একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে পারি, তাহলে আপনি নিউরোসায়েন্স নিয়ে পড়াশোনা করেন, সর্বোচ্চ পড়াশোনা করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, দিস ইজ দ্য পয়েন্ট, যে আল্লাহ আমাদের কি করতে বলছেন। আল্লাহ বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, মানুষকে ডাকো আল্লাহর পথে হিকমা সহকারে, প্রজ্ঞা সহকারে, এবং মাউইযাতিল হাসানা, সুন্দর কথা দিয়ে মানুষকে ডাকো। এবং তারপর আল্লাহ কি বলছেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এবং তাদের সাথে বিতর্ক করো। জাদিলহুম, জিদাল হচ্ছে বিতর্ক করা, তাদের সাথে যদি বিতর্ক করতে হয়, বিতর্ক করো বিল্লাতি হিয়া আহসান, সেটা দিয়ে যেটা সবচেয়ে ভালো। এবং সবচেয়ে ভালোটা কি? যদি আপনি বায়োলজি নিয়ে ডিবেট করতে চান, তাহলে বায়োলজি তো সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি বায়োলজির সর্বোচ্চ পড়াশোনা করবেন, এবং তারপর জেনে বুঝে সলিড ফাউন্ডেশনের উপর আপনি থিওরাইজ করার চেষ্টা করবেন যে কেন বায়োলজি শুড অ্যাকচুয়ালি কাম টু your support, not his support, ঠিক আছে? এটা হচ্ছে পথ। সো ইদার আপনি যদি ইমান নিয়ে কনসার্ন থাকেন, দিস হ্যাজ নাথিং টু ডু উইথ ইমান,
এবং আপনার যদি খারাপ লাগে যখন এই ধরনের বিতর্ক হয়, বিতর্কে আপনি সয়ে থাকবেন। আপনার ওইসব ব্লগ পোস্ট পড়ার দরকার কি, ফেসবুকে থাকার দরকার কি, আপনি থাকবেন না এইসব ডিবেট দেখার জন্য যদি এইগুলোতে আপনার খচখচানি তৈরি হয়, খারাপ লাগে। আর যদি আপনার এজেন্ডা হয় এটা যে আপনি ইন্টেলেকচুয়ালি ব্যাপারটা মাস্টার করতেন, তাহলে সর্বোচ্চ পড়াশোনা করে আসতে হবে। যেটা আপনি করতে পারেন না সেটা হচ্ছে আধা ক্ষেত্রা কিছু জ্ঞান দিয়ে পপুলার কিছু রাইটিং তৈরি করা, যেখানে প্রচুর ভুল থেকে যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।